আজকের লেকচারটা ক্লাস 10 এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার এবং খুব ইন্টারেস্টিং লেকচার। বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। এই যে লেকচারটা রয়েছে এই লেকচারটার মধ্যে থেকে মাঝে মধ্যেই কিন্তু কোশ্চেন এমসিকিউ হিসেবে উঠে আসে, 1 নম্বরে উঠে আসে, মাঝে মধ্যে আবার 5 নম্বরের কোশ্চেনও কিন্তু এখান থেকে দেয়। যেহেতু যেহেতু আমি একজন নিজে ডাক্তার, তাই আমার মনে হয় রোগ নিয়ে স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করলে আমারও বেশ ভালো লাগবে। সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই চ্যাপ্টার মধ্যে আসলে কোন জিনিসটা কেমনটা রয়েছে। লেকচারটা হয়তো 30 থেকে 40 মিনিট পর্যন্ত যাবে, কিন্তু পুরোপুরি ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করব যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দরকার, এবং সেই সঙ্গে আমরা সায়েন্সের স্টুডেন্ট যদি ভবিষ্যৎ হতে চাই, আমাদের মনের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করার জন্য এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই জরুরি। সব থেকে প্রথম আজকে যখন জিনগত রোগ আমি পড়াশোনা করব, তার আগে জিনগত বিষয়টা নিয়ে একটুখানি জানা আমাদের উচিত। সবসময় মনে রাখবে একটা মানুষের ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 46টা। এই 46টা ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করি। 44টাকে ধরি দেহ ক্রোমোজোম বা অটোজোম, আর এক জোড়া অর্থাৎ দুটো ক্রোমোজোমকে আমরা ধরি সেক্স ক্রোমোজোম, যাকে আমরা বলি লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম। তাহলে 44 প্লাস 2 টোটাল মিলে 46টা ক্রোমোজোম আমাদের মতো সমস্ত মানুষের দেহেতে রয়েছে। কটা ক্রোমোজোম রয়েছে? আমাদের মতো সমস্ত মানুষের দেহে 46টা ক্রোমোজোম রয়েছে। এই 46টা ক্রোমোজোমই আমাদের বাবা মা থেকে সমস্ত বৈশিষ্ট্য আমাদের মধ্যে নিয়ে আসে। আমাদের থেকে ভবিষ্যতে আমাদের যারা পূর্ববর্তী সন্তান আসবে, অপত্য আসবে, তাদের মধ্যে যাবে। এইভাবে বংশানুক্রমিকভাবে যেতে থাকবে। তাহলে আলটিমেটলি কোনো একটা মানুষ থেকে আর একটা মানুষের বৈশিষ্ট্য তার ক্রোমোজোমের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে আসে? ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের মধ্যেই থাকে আমাদের এরকম স্ট্রাকচার, তার নাম হচ্ছে ডিএনএ। কি নাম? ডিএনএ। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু অংশ থাকে যারা এই ইনফরমেশন গুলোকে ক্যারি করে, যে আমার চুলের কালার কেমন হবে, আমার চোখ কেমন হবে, আমার গায়ের রং কেমন হবে, আমার গোটা শরীরটা কেমন হবে, তাদেরকে আমরা বলি জিন। আর এই জিনে কোনো রকম কোনো ত্রুটি হলেই আমাদের শরীরে নানা ধরনের রোগ দেখা যেতে পারে। অথবা আমি যে 46টা ক্রোমোজোমের কথা বলছি, এই 46টা ক্রোমোজোমের মধ্যে যে অটোজোম আছে 44টা, তার মধ্যে যদি কোনো না কোনো জায়গায় জিনের একটুখানি গোলমাল হয়, সেখানেও আমরা কি দেখতে পাবো? নানা রোগ। অথবা কারো ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেলেও রোগ, কারো ক্রোমোজোম সংখ্যা কমে গেলেও রোগ। যেমন আমরা ডাউন সিনড্রোম বলে একটা রোগের কথা শুনেছি না? আমির খানের একটা সিনেমা কদিন আগে এসেছিল, তারে জামিন পার নয়, সিতারে জামিন পার। ওই সিনেমাটা আমরা দেখেছিলাম ডাউন সিনড্রোমের পেশেন্ট নিয়ে ভর্তি, যাদেরকে দেখতে নর্মাল মানুষ থেকে একটু আলাদা লাগছিল, যারা তুলনামূলকভাবে অনেক সহজ সরল, চিন্তা ঠিক করতে পারে না, কথা ঠিকভাবে বলতে পারে না। হ্যাঁ, তুলনামূলকভাবে এইরকম ধরনের বহু মানুষ আমরা আমাদের চারপাশে দেখতে পাই, যারা দেখতে একই রকমের, মানে যারা পরস্পর ডাউন সিনড্রোমের পেশেন্ট হয় তারা যেন দেখতে একই রকমের। সেক্ষেত্রে আমরা দেখতে পাই ক্রোমোজোমের ত্রুটি। ক্রোমোজোমের ত্রুটি কি দেখতে পাই? ক্রোমোজোমের ত্রুটি। এক্ষেত্রে 21 নম্বর যে ক্রোমোজোম থাকে, তার নর্মালি আমাদের বডিতে 2টো করে কপি থাকে, কিন্তু এক্ষেত্রে দেখতে পাই 3টে কপি, ট্রাইজোমি অফ ক্রোমোজোম। তাহলে এই যে রোগগুলোর উদাহরণ আমি বলছি, এই রোগগুলো আমরা এই চ্যাপ্টারতেই পড়বো। তাহলে রোগ দুটো ভাবে হতে পারে জিনগত। একটা হচ্ছে ক্রোমোজোমের ত্রুটি যদি অটোজোমে হয়, আর একটা হচ্ছে ক্রোমোজোমের ত্রুটি যদি সেক্স ক্রোমোজোমে হয়। সেক্স ক্রোমোজোমে যদি ত্রুটি হয় সেটা এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোমে হবে। অটোজোমে যদি ত্রুটি হয় তাহলে 1 থেকে শুরু করে 22 নম্বর ক্রোমোজোম, তার মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমে ত্রুটি হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জিনগত রোগ দুভাবে হতে পারে: অটোজোম দেহ ক্রোমোজোমে কোনো গোলমাল, অথবা সেক্স ক্রোমোজোম অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম এক্স বা ওয়াই ক্রোমোজোমে কোনো গোলমালের কারণে। সেগুলোকেই আমরা এক এক করে পড়ে যাব নানা রোগ ওয়াইজ। ওকে, চল আমরা পড়বো সব থেকে প্রথম যে রোগটা, তার নাম হলো থ্যালাসেমিয়া। আমাদের চারপাশে বহু এমন ছোট বাচ্চা থাকে, এমন একটুখানি তুলনামূলক বয়সে বড় বাচ্চা থাকে, যাদের ক্ষেত্রে এই রোগটা আমরা দেখতে পাই, তার নাম হলো থ্যালাসেমিয়া। কি হয় স্যার এই রোগটায়? এই রোগটাই আমাদের শরীরের মধ্যে যে অক্সিজেন নিয়ে যাই, আমরা যে নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নেবার পর বাতাসটা আসলে যাচ্ছে কোথায়? বাতাসটা আমাদের শরীরের মধ্যে রক্তে গিয়ে মিশে যাচ্ছে। এই রক্তেরটা আমাদের শরীরের প্রত্যেক কোষে কোষে গিয়ে অক্সিজেন সাপ্লাই করে। এই অক্সিজেন বিনা আমাদের প্রত্যেক কোষ বেঁচে থাকতে পারবেই না। সুতরাং আমাদের শরীরের মধ্যে কোষগুলোকে বেঁচে থাকার জন্য অক্সিজেন পৌঁছানোটা খুবই জরুরি। অক্সিজেন যদি না পৌঁছায়, আমরা কিন্তু দেখেছি যদি 5 মিনিট কেউ নিঃশ্বাস না নেয়, সে কিন্তু মারা যেতেও পারে নর্মাল অবস্থায়। সুতরাং অক্সিজেনটা রক্তের মধ্যে গিয়ে কোষে কোষে যাওয়া খুব প্রয়োজন। এবার এই যে অক্সিজেনটা রক্তের মধ্যে গিয়ে মেশে, রক্তের মধ্যে বিশেষ একটা সেল আছে, তার নাম হচ্ছে রেড ব্লাড সেল। কি নাম? রেড ব্লাড সেল। বাংলায় একে আমরা বলে থাকি লোহিত রক্তকণিকা। কি নাম বলে থাকি? লোহিত রক্তকণিকা। এর ইংলিশের নাম কি? আরবিসি। আরবিসি কে ইংলিশে কি বলা হয়? রেড ব্লাড সেল। ইংলিশে একেই, বাংলায় একেই বলা হয় লোহিত রক্ত লোহিত রক্তকণিকা। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এর মাধ্যমে
আমাদের শরীরে অক্সিজেন কি করে, ঘুরে ঘুরে বেড়ায়। আমাদের লোহিত রক্তকণিকা দেখতে কিছুটা এইরকম। কেমন টাইপ দেখতে হয়? কিছুটা এইরকম। স্যার এটা আবার কি দেখতে? একেই যদি সামনে থেকে দেখি তাহলে দেখবে এরকম গোল টাইপ, এর মাঝখানটা একটু ঢুকে আছে। ঢুকে থাকার কারণে স্ট্রাকচারটা হয় এরকম টাইপ। স্ট্রাকচারটা হয় এরকম টাইপ। এর উপরেই আমাদের অক্সিজেন এসে বসে। কে বসে এর উপরে? এরকম করে অক্সিজেন এসে বসে এবং অক্সিজেন বাহিত হয়। একটা আরবিসিতে আমরা দেখতে পাই 4টে অক্সিজেন বসতে পারে। একটা আরবিসিতে তো বলা ভুল, একটা হিমোগ্লোবিনে 4টে আমরা কি দেখতে পাই? অক্সিজেন বসতে পারে। অত জটিল ডিসকাশনে আমরা যাচ্ছি না। আমি জাস্ট বোঝাচ্ছি যে লোহিত রক্তকণিকা বা আরবিসির উপর অক্সিজেন বসে তারাই কিন্তু আমাদের শরীর থেকে এই যে নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা নিয়ে গোটা শরীরে পৌঁছায়। এবার এই যে রোগ যার নাম হলো থ্যালাসেমিয়া, এই ক্ষেত্রে দেখতে পাই এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার ভালো করে তৈরিও হয় না। তাহলে ভালো করে যদি তৈরি না হয়, ভালো করে যদি অক্সিজেন না বহন করতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক কোষে গিয়ে অক্সিজেন পৌঁছাবে না। সেক্ষেত্রে প্রত্যেক কোষে অক্সিজেন না পৌঁছালে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রবলেম হচ্ছে। প্রশ্ন হবে না স্যার কেন ভালো করে অক্সিজেন নিয়ে যেতে পারে না, কেন প্রবলেম হয়? কারণ আমরা যখন দেখতে পাই এই আরবিসির গঠন, সেখানে দেখতে পাই হিমোগ্লোবিন বলে একটা বিশেষ ধরনের যৌগ আছে এবং এই হিমোগ্লোবিন দুটো চেন আলফা এবং বিটা, এই দুটো চেন দ্বারা গঠিত। এই দুটো চেন দ্বারা গঠিত। কে গঠিত পাবো? হিমোগ্লোবিন। এই আলফা চেন বা বিটা চেন, এই দুটো চেনেতে গোলমাল হবার কারণে এই রোগটা হয় থ্যালাসেমিয়া। যদি তোমার আলফা চেনে গোলমাল হয় তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। যদি তোমার চেনটা বিটা চেন হয় এবং বিটা চেনে গোলমাল হয় তাকে বলা হয় বিটা কি বলা হবে? থ্যালাসেমিয়া। তাহলে একটা হলো আলফা থ্যালাসেমিয়া আর একটা হলো বিটা থ্যালাসেমিয়া। তাহলে মোট কথা আলফা থ্যালাসেমিয়াতে আলফা চেনে গোলমাল হলেও হিমোগ্লোবিন গোলমাল হলো, বিটা থ্যালাসেমিয়াতে বিটা চেনে গোলমাল হলেও হিমোগ্লোবিনে গোলমাল হলো। হিমোগ্লোবিনে গোলমাল হলো মানে আরবিসি ঠিকঠাক তৈরি হলো না। আরবিসি ঠিকঠাক তৈরি হলো না মানে শরীরের মধ্যে অক্সিজেন ঠিকঠাক ভাবে যাবে না। বোঝা গেছে না? যায়নি? এবার জিনিসপত্র যদি ভুল তৈরি হয় আমাদের শরীর কি করে? ওকে ভেঙে দেয়। কি করে দেয়? ওকে ভেঙে দেয়। যদি ভেঙে দেয় তাহলে শরীরের মধ্যে রক্তের পরিমাণ কমে যাবে, কারণ আমাদের রক্তের মেন উপাদানকে আরবিসি। যদি রক্তের উপাদান কমে যায়, রক্তের পরিমাণ কমে যায়, তখন আমরা দেখতে পাই আমাদের শরীরে রক্তের অল্পতা, রক্ত অল্প হয়ে গেছে, রক্তাল্পতা। একে ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। একে ইংলিশে কি বলা হয় বাবু? অ্যানিমিয়া। কি বলা হয়? অ্যানিমিয়া। তাহলে কি জিনিসপত্র লেখা আছে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি ধীরে ধীরে। যে জিনিসটা আমার মেন বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা আমি তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ওকে, এবার আসি, দেখো কি লেখা আছে। বলছে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। বংশগত রোগ মানে কি বলতে চাইছেন স্যার? বাবার কাছ থেকে ছেলে, মায়ের কাছ থেকে ছেলের কাছে যেতে পারে? একদমই ঠিক, এটা একটা বংশগত রোগ। সেই জন্য আমরা সবসময় বলি যে বিয়ে করার আগে কয়েকটা কোশ্চেন, কয়েকটা কাউন্সিলিং অবশ্যই তোমার জরুরি স্বামী এবং স্ত্রীর মধ্যে ম্যাচ করে দেখার জন্য। কি দরকার? স্বামী স্ত্রীর ব্লাড ব্লাড গ্রুপ কি সেটা ম্যাচ করা দরকার। স্বামী স্ত্রী থ্যালাসেমিয়া রয়েছে নাকি সেটাকে চেক করা দরকার। সর্বক্ষেত্রেই থ্যালাসেমিয়া থাকা মানে কি রক্তল্পতা দেখা যাবে? না বাবু, ভাগ আছে, একটু পরে আমি সেটা নিয়ে পড়াচ্ছি। থ্যালাসেমিয়া দুই প্রকার হয়, একটা নাম হলো থ্যালাসেমিয়া মেজর আর একটা মাইনর। তাহলে স্যার আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া কি? আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এই চেন তৈরির ভিত্তিতে দুই প্রকার থ্যালাসেমিয়া। আর কোনটা বডিতে বেশি এফেক্ট ফেলে, কোনটা কম ফেলে, তার ভিত্তিতে থ্যালাসেমিয়া দুই প্রকার, একটা মাইনর থ্যালাসেমিয়া আর একটা হলো মেজর থ্যালাসেমিয়া। নামেই আছে মাইনর মানে খুব একটা ক্ষতি করে না, খুব একটা রক্ত নষ্ট করে দেয় না। মেজর মানে কিন্তু নষ্ট করতে পারে। তাহলে কোনো স্ত্রী বা পুরুষ তার থ্যালাসেমিয়া আছে কিন্তু মাইনর, সেটাও কিন্তু কাউন্সিলিং এ জানতে হবে। কারণ মাইনর মাইনর যদি একসঙ্গে মিলে যায় তাহলে কিন্তু তার বাচ্চা মেজর আক্রান্ত হতে পারে, মানে বিশাল ক্ষতি হতে পারে বাচ্চারা থ্যালাসেমিয়া হলে। তাহলে মায়ের হয়তো মাইনর থ্যালাসেমিয়া, বাবার হয়তো মাইনর থ্যালাসেমিয়া, বিয়ের আগেই যদি জানা যায় যে দুজনের থ্যালাসেমিয়া আছে, খুব প্রেমজনিত বিষয় কিছু নেই, দেখাশোনা করে বিয়ে হচ্ছে, তাহলে বিয়েটাকে ক্যান্সেল করে দেওয়াটাই ভালো তার ভবিষ্যতে বাচ্চাদের জন্য। কারণ এটা কি রোগ? একটা বংশগত রোগ। বোঝা গেছে না? যায়নি? এবার কারো প্রেমে বিশাল মাখো মাখো, আমি ওকে ছাড়া থাকবো না, তাহলে তুমি ওকে ছাড়া থাকবে না, ঠিক আছে, তোমার ভবিষ্যতে সন্তান তোমার সঙ্গে আর থাকবে না। আর যদি থ্যালাসেমিয়া হয় কি পরিমাণ তাকে ভুগতে হয় তুমি ভাবতেও পারবে না। আমাদের হসপিটালে যখন ছোট ছোট বাচ্চাগুলো আসে না থ্যালাসেমিয়া রক্ত নেবার জন্য, তখন আমরা দেখে খুব কষ্ট হয়। তা কেন রক্ত নিতে আসে? বললাম না, শরীরে রক্তল্পতা, রক্ত কমে যায়, তাকে তো আমাকে বাইরে থেকে রক্ত দিতে হবে। কি করতে হবে? বাইরে থেকে রক্ত দিতে হবে। বাইরে থেকে যদি তাকে নির্দিষ্ট সময় বরাবর আমি রক্ত না দিই, সে কিন্তু যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যাবে পৃথিবী থেকে। সুতরাং মনে রাখবে যে জিনের ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা অর্থাৎ রক্তের অল্পতা, রক্তের পরিমাণ কমে যায়। রোগীকে যথাসময় এবং পরিমাণ মতো যদি রক্ত না দেওয়া যায়, রোগীর কিন্তু মৃত্যু ঘটতে পারে। সুতরাং প্রেমজনিত কারণও যদি থাকে, তোমাদের যদি দুজনের থ্যালাসেমিয়া থাকে, তাহলে কিন্তু চেষ্টা করবে তোমাদের যেন ম্যারেজ না হয়। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি?
কেন মৃত্যু ঘটে রক্তের অভাবে? একটু আগেই বললাম হিমোগ্লোবিনের প্রধান কাজ কি বাবু? হিমোগ্লোবিনের প্রধান কাজ রক্তের অক্সিজেনকে কি করা, বহন করা। মনে থাকবে না? থাকবে না? এবার রক্তের অক্সিজেনটা বহন করাটা রেগুলার কন্টিনিউয়াস করার জন্যই রোগীকে কি করতে হয়, বারবার রক্ত নিতে হয়, অর্থাৎ রক্ত বদলাতে হয়। বারবার রক্ত যখনই বদলাবে তখনই রোগীর শরীরে কি হবে না, হিমোগ্লোবিনের আরো যে কম্পোনেন্ট সেটা একটা হচ্ছে লোহা, তাকে আমরা ইংলিশে বলি আয়রন। কি বলি? লোহা বা আয়রন। সেটা কি হবে, শরীরের মধ্যে জমা হতে শুরু করবে। সেটা শরীরের মধ্যে জমা হতে শুরু করবে। যেহেতু এই কোষগুলো নির্দিষ্ট সময় আগেই ভেঙে যায়, নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হয়ে যায়, পরিমাণে প্রয়োজন বেশি পরিমাণে নষ্ট হয়, তাই এর মধ্যে থাকা যে লোহা বা আয়রন সেটা কি হয়, শরীরের মধ্যে জমা হতে শুরু করে। শরীরের মধ্যে যখন এই জিনিসটা জমা হতে শুরু করে সেটা কিন্তু আমাদের জন্য ভালো নয়, আমাদের জন্য হেভি ক্ষতিকারক। কেন স্যার হেভি ক্ষতিকারক? কারণ আমাদের শরীরের প্রধান যে অঙ্গগুলো আছে, যেমন সেটা হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট হোক, যকৃত অর্থাৎ লিভার হোক, অথবা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের শরীরের হরমোন ক্ষরণকারী গ্রন্থিগুলো হোক, সেগুলো সবাই কি হয়, খুবই ক্ষতিগ্রস্ত হয়। কিসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? হয় লোহা দ্বারা। কি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? লোহা দ্বারা। তাহলে মনে রাখবে, এই লোহা জমে যাওয়ার কারণে আমাদের যে মেজর অর্গানগুলো আছে, যেমন হৃৎপিণ্ড, লিভার অথবা অন্তঃক্ষরা গ্রন্থি, এরা কিন্তু খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়। কি হবে? খুবই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার এই অর্গানগুলোই আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। আমার যদি হার্টের মধ্যে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু বেশি দিন বাঁচতে পারবো না যদি তাকে ঠিক না করি। আমার যদি লিভারের মধ্যে প্রবলেম হয়, আমি কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারবো না, আমার কিন্তু তাকে ঠিক করা জরুরি। আমার যদি শরীরের মধ্যে হরমোনের যে গ্রন্থিগুলো তারা যদি ভুলভাল কাজ করে, তাকে কিন্তু আমি সহজে ঠিক করতে পারবো না। তাকে ঠিক করার জন্য নানা পদ্ধতি আছে। আর যদি আমি তাকে ওই অবস্থায় রেখে দিই, ক্ষতিগ্রস্ত হয়ে রেখে দিই, আমার কিন্তু জীবন বেশি দিন বাঁচবে না। সুতরাং মনে রাখবে, এই রোগটা কিন্তু খুবই খাতারনাক। কিন্তু কি রোগ? বংশগত। তুমি চাইলে প্রিভেন্ট করতে পারো। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? কিভাবে প্রিন্ট করবো সেটা নিয়েও বলছি। এবার এই রোগটাকে ভূমধ্যসাগরীয় রক্তল্পতাও বলা হয়। কি বলা হয়? ভূমধ্যসাগরীয় রক্তল্পতা। স্যার কেন বলা হয় ভূমধ্যসাগরীয় রক্তল্পতা? মাঝে মধ্যে কোশ্চেন করে যে কেন এই রোগটাকে ভূমধ্যসাগরীয় রক্তল্পতা বলা হয়। কারণ এই রোগটা ভূমধ্যসাগর যে আছে না, যেমন আমাদের ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সেরকম ভূমধ্যসাগর যে আছে তার আশেপাশের দেশ আছে দুটো। একজনের নাম হলো গ্রিস আর একজনের নাম হলো টার্কি। টার্কি মানে তুর্কি। এই দুটো দেশেতে আমরা কি দেখতে পাই, এই রোগের প্রথম উৎপত্তি হয়েছিল এবং সেখান থেকে এই রোগটা মেনলি ছড়িয়ে পড়েছে। বোঝা গেছে না যায়নি? সেই জন্য এই রোগটাকে আমরা কি বলে থাকি, ভূমধ্যসাগরীয় রক্তল্পতা। নেক্সট পয়েন্ট স্যার, আপনি তো বললেন প্রথমেই একদম যে ক্রোমোজোমের কোনো না কোনো গোলমালের কারণে এই রোগটা হয়ে থাকে। ক্রোমোজোমের কোনো গোলমালের কারণে এই রোগটা হয়ে থাকে। তাহলে আপনি বলুন কোন ক্রোমোজোমের গোলমালের কারণে এই রোগটা হয়? দেখো, এই আলফা চেনের গোলমাল 16 নম্বর ক্রোমোজোমে ত্রুটির কারণে হয়, আর 11 নম্বর ক্রোমোজোম ত্রুটির কারণে এই বিটা হয়। আমি বললাম যে 1 থেকে শুরু করে 22টা হচ্ছে অটোজোম, তাহলে এই 16 বা 11 এগুলো হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম। তাহলে মনে রাখবে সর্বদা যে থ্যালাসেমিয়া হয়ে থাকে অটোজোমের প্রবলেমের জন্য। কিসের জন্য? অটোজোম। কিসের জন্য? অটোজোম। তাহলে দেহ ক্রোমোজোম বা অটোজোম সেম জিনিস। 11 নম্বরের জন্য হয় বিটা থ্যালাসেমিয়া এবং 16 নম্বরের জন্য হয় আলফা থ্যালাসেমিয়া। মনে থাকবে না? থাকবে না? এটা কিন্তু পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট এমসিকিউ। স্যার কোন ধরনের ক্রোমোজোমের বৈশিষ্ট্যের কারণে এটা হয়? এটা প্রকট না প্রচ্ছন্ন? মনে রাখবে তোমাদের সিলেবাসে যতগুলো আছে মেজরিটি সবগুলো হচ্ছে প্রচ্ছন্ন। সবগুলো মনে রাখবে কি? প্রচ্ছন্ন। তাহলে প্রচ্ছন্ন জিনের কারণে হয়। প্রচ্ছন্ন কি এটা? প্রচ্ছন্ন অটোজোমাল জিন। প্রচ্ছন্ন অটোজোমাল জিন মানে অটোজোমের উপর অবস্থান করে, দেহ ক্রোমোজোমের উপর অবস্থান করে। আলফার জন্য 16, বিটার জন্য 11। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ, এখানে একাধিক হিমোগ্লোবিনের পলিপেপটাইডের যে শৃঙ্খল অর্থাৎ চেন, তার কিন্তু অনুপস্থিতি ঘটতে পারে। সেটা হতে পারে আলফা, সেটা হতে পারে বিটা। বুঝতে পেরেছো? আলফা বা বিটা হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি হতে পারে, তার হ্রাসপ্রাপ্ত হতে পারে, অথবা কোনো না কোনো গোলমালের কারণে আলটিমেটলি কি দেখা যাবে? রক্তল্পতা। তারপর দেখা যাবে পাণ্ডুরোগ। পাণ্ডুরোগ মানে আর কিছুই না, পাণ্ডুরোগ মানে হলো জন্ডিস, মানে গা হাত হলুদ হয়ে যাবে। হস্র জীবনকাল তুলনামূলকভাবে কমে যাবে, লাইফ স্প্যান তুলনামূলকভাবে কমে যাবে। তাহলে এটা হচ্ছে পুরোপুরি থ্যালাসেমিয়া রোগের বিবরণ। কিসের বিবরণ বললাম? থ্যালাসেমিয়া রোগের বিবরণ। কোনো ডাউটস আছে এতটা পর্যন্ত? কোনো ডাউটস আছে? যদি ডাউটস থাকে কমেন্ট বক্সে অবশ্যই লেখো, আমি তোমাদের কমেন্টসগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। যেহেতু তোমরা এটা ইউটিউবেও দেখছো, অ্যাপের মধ্যেও দেখছো, আমি চাই যারা ইউটিউবের মধ্যে দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লেখো। যারা অ্যাপে দেখছো তারাও গিয়ে ইউটিউবেতে একবার কমেন্টসটা করে দেবে, তোমাদের অ্যান্সার আমি সেখানেই সঠিকভাবে দিয়ে দেবো। সুতরাং
এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি থ্যালাসেমিয়া সম্পর্কে কোনো ডাউটস নেই, যা কিছু পড়িয়েছি। দুটো জায়গাতে শুধু ডাউট থেকে যাচ্ছে, স্যার থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর বলতে কি বোঝান। দেখি একটুখানি থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর কি জিনিস, তার আগে একটুখানি লক্ষণটা দেখে নিই, যেটা অলরেডি বলেছি। এই রোগের ক্ষেত্রে আমরা প্রধান লক্ষণ কি দেখতে পাই? হিমোগ্লোবিনের ত্রুটি। কি দেখতে পাই? হিমোগ্লোবিনের ত্রুটি। এবং এর কারণেই আসল যে সমস্যাটা সেটা দেখা যায়, সেটা হলো রক্তল্পতা। কি দেখতে পাই? রক্তল্পতা। ক্লিয়ার হয়ে গেছে? এবং এই রক্তল্পতাটা ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। কি বলা হয়? রক্তল্পতাকে অ্যানিমিয়া। এটা এক প্রকার হিমোলাইটিক অ্যানিমিয়া। কি লাইটিক? হিমোলাইটিক। স্যার হিমোলাইটিক মানে কি? হিমোলাইটিক মানে আরবিসি ভেঙে যায়, আরবিসি লাইসিস হয়ে যায়, আরবিসি লাইসিস হয়ে যায় মানে আরবিসি ভেঙে যায়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকার আকার আরো কি হয়ে যায়? ছোট হয়ে যায়। অস্থি দুর্বল এবং বিকৃত হয়ে যায়। যকৃৎ প্লীহার পরিমাণ বৃদ্ধি পায়। কালচে মূত্র হয়। অস্থি এবং অস্থি দুর্বল কেন স্যার হয়ে যায়? মনে রাখবে বাবু, সবসময় আমাদের শরীরের যে বড় বড় হাড়, আমাদের শরীরের বড় বড় যে হাড়গুলো থাকে, সেই শরীরের হাড় থেকেই কিন্তু আমাদের শরীরের ওই হাড় থেকেই কিন্তু কি তৈরি হয়? মনে রাখবে, আমাদের শরীরে বড় বড় হাড় থেকেই কিন্তু বাবু তৈরি হয় রেড ব্লাড সেল, অর্থাৎ রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? রক্ত। এবার বারবার ভেঙে যাচ্ছে, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শরীরের হাড়গুলো রেগুলার রক্ত তৈরি করতে থাকবে। যখনই বারবার একটা জিনিস কাজ করে, সে হয়ে পড়বে দুর্বল। সেটা তোমার বাবাই হোক, তোমার মাই হোক, বারবার প্রত্যেকদিন ঘরেতে রান্না করে চলেছে, বারবার প্রত্যেকদিন ঘরের বাইরে গিয়ে তোমার বাবা কষ্ট করে ইনকাম করে চলেছে, তোমার বাবা কিন্তু শরীরের মধ্যে থেকে দুর্বল হয়ে যাচ্ছে। তার কিন্তু কিছুদিন পর শরীরের বিকৃত ভাব দেখা যাবে, কিছু পরিমাণ অসুস্থতা লক্ষ্য করা যাবে। একইভাবে স্যার এইটা কেন বৃদ্ধি পাচ্ছে? যকৃৎ বা প্লীহা। মনে রাখবে, আমাদের শরীরের মধ্যে যকৃৎ থাকে, আমাদের শরীরে যকৃৎ এরকম দেখতে, প্লীহা এরকম টাইপ দেখতে, কিডনির মতো নয়, প্লীহা এরকম টাইপই মোটামুটি দেখতে। এই দুটো অর্গানে আমাদের শরীরে যে কোনো জিনিস ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই কি হয়? মেটাবলিজম হয়। আমরা দেখতে পাই একে বলা হয় আরবিসির কর্মস্থান। কেন? কি কবরস্থান কেন বলা হয়? আরবিসি এখানে ধ্বংসপ্রাপ্ত হয়। কি হয়? আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়। কার মধ্যে হয়? পরাফলাকা পয়তয় ধ্বংসপ্রাপ্ত হয়। কার মধ্যে হয়? এর মধ্যে হয়। এটাকে বলা হয় প্লীহা। কি বলা হয়? প্লীহা। ইংলিশে একে বলা হয় স্প্লিন। তাহলে বারবার যদি আরবিসি ভেঙে যায়, ধ্বংসপ্রাপ্ত হবে কার মধ্যে? স্প্লিনের মধ্যে। একটা ঘরের মধ্যে যদি একজন থাকে, ঘর ছোট হলেও চলবে। একটা ঘরের মধ্যে যদি এবার 5 জন সদস্য আসে, ঘরের দৈর্ঘ্য, ঘরের প্রস্থ, ঘরের সংখ্যা বাড়াতে হবে। বারবার এসে আরবিসি ভেঙেই যাচ্ছে, তাহলে এর পরিমাণ বাড়বেই, এরও পরিমাণ বাড়বে। পরিমাণ তো বাড়বে না, কি হবে? সাইজে বাড়বে। এবং কালচে মূত্র, যেহেতু রক্তের মধ্যে লোহার পরিমাণ বেড়ে যাবে, তাই ঠিকঠাকভাবে মূত্র আর সাদা রঙের হবে না, সেক্ষেত্রে অক্সিডেশন দেখা যাবে এবং মূত্র হয়ে যাবে কালচে রঙের। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কার ক্ষেত্রে দেখতে পাবো? থ্যালাসেমিয়া। পুরো কারণ বলে দিয়েছি। হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হবে না, রক্ত নষ্ট হবে, রক্তাল্পতা। কেমন ধরনের রক্তাল্পতা হয়? হিমোলাইটিক। যেহেতু রক্ত বারবার নষ্ট হয়, সেই কারণে লোহিত রক্তকণিকার আকার আরো ছোট হতে শুরু করবে। যেহেতু বারবার রক্ত নষ্ট হয়, তাই রক্ত তৈরি করার যে মেন মেশিন, অর্থাৎ আমাদের শরীরের অস্থি বা হাড়, সেগুলো দুর্বল হয়ে যাবে। আমাদের শরীরের মধ্যে যে জায়গাতে আরবিসি নষ্ট হয়, আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, তার নাম হলো প্লীহা, এবং তার সঙ্গে যকৃৎ হেল্প করে। তাহলে এই জায়গাগুলোর আমরা বারবার ইউজের ফলে তার বৃদ্ধি দেখতে পাবো। এবং মূত্র কেমন হবে? কালচে রঙের। মূত্র কেমন হবে? কালচে রঙের। এটাই হচ্ছে থ্যালাসেমিয়ার রোগের লক্ষণ বা রোগের বৈশিষ্ট্য। ওকে, এবার আসি থ্যালাসেমিয়ার দুটো যে কারণ আছে, দুই প্রকার যে থ্যালাসেমিয়া, তার গল্প একটুখানি আমরা পড়ি। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা নাম হলো বিটা থ্যালাসেমিয়া। একটা নাম হলো আলফা থ্যালাসেমিয়া, আর একটা নাম হলো বিটা থ্যালাসেমিয়া। আমরা দেখতে পাই যে আলফা থ্যালাসেমিয়া বলে যে থ্যালাসেমিয়াটি আছে, সেটা কত নম্বর ক্রোমোজোমের গোলমালের কারণে হয়? অলরেডি তোমাদেরকে বলেছি, 16 নম্বর অটোজোম, 16 নম্বর ক্রোমোজোমের দুটি পৃথক লোকাসে অবস্থিত, এক জোড়া করে মোট 2 জোড়া। তাহলে টোটাল কটা জিন অবস্থান করে বাবু? 2 জোড়া, অর্থাৎ 4টি প্রকট অ্যালিল হিমোগ্লোবিন আলফা গ্লোবিন সঙ্গে জন্য দায়ী। বোঝা গেছে না? যায়নি? তাহলে প্রকট কি করবে? হিমোগ্লোবিন তৈরি করবে। যদি ওই জিন অনুপস্থিত থাকে, তখন কিন্তু কাজ করবে না। প্রচ্ছন্ন অ্যালিলের উপস্থিতিতে আলফা গ্লোবিন শৃঙ্খল ঘটে না, তাহলে প্রচ্ছন্ন হলে কাজ করবে না। 4টি অ্যালিলের মধ্যে যদি একটি বা দুটি অ্যালিল প্রচ্ছন্ন হয়, অর্থাৎ সিনথেসিস করার মতো ক্ষমতা না থাকে, তখন সেই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া মাইনর। মাইনর মানে অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলবো? অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদি দেখতে পাই যে 4টের মধ্যে 3টে জিনিস ঠিকঠাক কাজ করছে না, বা 4টেই কাজ করছে না, অর্থাৎ 4টেই প্রচ্ছন্ন হয়ে গেছে, হিমোগ্লোবিন একদম কাজ করছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি আলফা থ্যালাসেমিয়া মেজর। কি বলি? আলফা থ্যালাসেমিয়া মেজর। খুব খাতারনাক কিন্তু থ্যালাসেমিয়া মেজর রোগ হওয়া। থ্যালাসেমিয়া মেজর রোগ হওয়া কিন্তু খুব খাতারনাক। ঠিক এর মতোই আসবে কে? আমাদের বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার জন্য কে দায়ী? 11 নম্বর অটোজোম। কে দায়ী? 11 নম্বরে অটোজোম। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এখানে কটা
জিন আছে, মনে রাখবে এক জোড়া অর্থাৎ দুটো প্রকট অ্যালিল রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? এরা কি করে, বিটা যে শৃঙ্খল হয়ে থাকে হিমোগ্লোবিনের মধ্যে দুটো শৃঙ্খল আলফা আর বিটা, তো হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলের সংশ্লেষের জন্য বিটা থ্যালাসেমিয়া নাম থেকে বোঝা যাচ্ছে। প্রচ্ছন্ন যে অ্যালিল আছে তার উপস্থিতিতে বিটা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ কিন্তু কি হয় বাবু, বাধাপ্রাপ্ত হয়। দুটি অ্যালিলের মধ্যে যদি একটি অ্যালিল প্রচ্ছন্ন হয়ে যায়, দুটোর মধ্যে একটাই প্রচ্ছন্ন, তখন তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মাইনর। এটা কোন থ্যালাসেমিয়া? বিটা থ্যালাসেমিয়া। আর যদি দুটোর মধ্যে দুটোই যদি প্রচ্ছন্ন হয়ে যায়, দুটোই যদি কাজের না হয়, তখন তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর। কি বলবো? বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনর এবং বিটা থ্যালাসেমিয়া মেজর যেমনটা একটু আগে দেখলাম সেরকমই। এবার তোমাদেরকে আমি বললাম যে তীব্রতার ভিত্তিতে অথবা রোগটা কতটা মানে গম্ভীর সেটা বোঝার জন্য তাহলে আমাদেরকে বুঝতে হবে থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর জিনিসটা কি। আমি তোমাদেরকে বলেছি মাইনর মানে ছোটখাটো, রোগের তীব্রতার আকার সেইভাবে ধারণ করে না, তীব্র কিন্তু আকার নয়, এটাতে বারবার রক্ত দিলেই রোগী কিন্তু ভালো থাকে। কিন্তু থ্যালাসেমিয়া মেজর কিন্তু খুব তীব্র প্রকৃতির, খুব খাতারনাক। এই রোগের লক্ষণ মোটামুটি বাচ্চা 6 মাস যখন বয়স তখন থেকে 2 বছরের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। এবং আলফা থ্যালাসেমিয়া মেজরকে আমরা হাইড্রপস ফিটালিস অর্থাৎ মায়ের পেটে বাচ্চা থাকলেই সে মারা যেতে পারে, সেই কন্ডিশন দেখা যায়, সেটা এখন আলোচনা করছি না, ভবিষ্যতে আলোচনা করব। বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলিন বর্ণিত অ্যানিমিয়া বা কুলিন বর্ণিত রোগ। এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে কুলিন বর্ণিত অ্যানিমিয়া কাকে বলে? তোমার অ্যান্সার হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। কি অ্যান্সার হবে বাবু? বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজরকে আমরা কি বলি? কুলিন বর্ণিত রোগ। কি বলি? কুলিন বর্ণিত রোগ। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এটাই হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়া, এটাই তোমাদের থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া সম্পর্কে বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন থিওরিটিক্যাল কিন্তু এসে থাকে। ওকে, থিওরিটিক্যাল কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এসে থাকে। এবার আসি থ্যালাসেমিয়া কি করে বাহিত হয়। আমি বললামই মাত্র বংশগত একটা রোগ, কি করে বাহিত হয়? নর্মাল জিনিস, ভালো করে দেখো। পিতামাতা উভয় যদি হেটেরোজাইগাস প্রকৃতির হন, এদের দেহে রোগ লক্ষণ প্রকাশিত না হওয়ায় এদেরকে আমাদের দূর থেকে দেখে কি মনে হবে? স্বাভাবিক। বোঝা গেছে না যায়নি? কি মনে হবে? স্বাভাবিক। উভয়ের ক্ষেত্রে উৎপন্ন 50% গ্যামেট থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিন বহন করে। স্যার কিভাবে এটা কি করছেন বুঝতে পারছি না, ভালো করে বলুন। দেখো, একটা মাতা আর একটা পিতা যাদেরকে উপর থেকে দেখে মনে হয় স্বাভাবিক, কিন্তু তারা থ্যালাসেমিয়ার বাহক অর্থাৎ মাইনর জিন ক্যারি করছে। একটা জিন তাদের এফেক্টেড আছে, একটা জিন বাবারা এফেক্টেড আছে, তাহলে বাবা মা দুজনেই এফেক্টেড আছে। আমি তোমাদেরকে সব সময়ই বলে আসছি, ব্যাচের মধ্যে পড়ানোর সময় বলেছি, জেনেটিক্স পড়ানোর সময়, যে দুটো জিন থেকে গ্যামেট তৈরিতে সব সময় একটা জিন যাবে। দুটো জিন যদি একই ধরনের হয় তাহলে এক প্রকারই গ্যামেট তৈরি হবে। দুটো জিন যদি হেটেরোজাইগাস আলাদা প্রকৃতির হয় তাহলে দুই ধরনের গ্যামেট তৈরি হওয়ারই সম্ভাবনা থাকবে। তাহলে থ্যালাসেমিয়া প্লাস লেখা আছে মানে এফেক্টেড, থ্যালাসেমিয়া লেখা আছে নর্মাল মানে নর্মাল। ক্লিয়ার হয়ে গেছে? সরি, থ্যালাসেমিয়া প্লাস লেখা আছে মানে প্রকট জিন প্রেজেন্ট মানে ঠিকঠাক। থ্যালাসেমিয়া থ্যাল লেখা আছে মানে যে মাত্র প্লাস নেই, তার মানে সেটা ক্ষতিগ্রস্ত জিন, সেটা ত্রুটিপূর্ণ জিন। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে থ্যালা প্লাস আর থ্যালা অ্যাবনর্মালটা তৈরি হবে। থ্যালাসেমিয়া নর্মাল জিন, থ্যালাসেমিয়া অ্যাবনর্মাল জিন। এদের মধ্যে এবার যদি আমরা পানেট স্কয়ার করি তখন কি দেখতে পাবো? যে স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনাও রয়েছে, বাহক হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেমনটা আমরা এক সংকর জননের ক্ষেত্রে দেখতে পাই, যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। কখন? যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে। আমরা দেখেছিলাম না এক সংকর জননে, আমরা কি দেখেছিলাম এক সংকর জননে? ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। এদের মধ্যে যদি করি তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি দেখেছিলাম না? দেখিনি? যদি তোমার মনে হয় তুমি স্যার বুঝতে পারছো না, তাহলে তুমি আমাদের সেকেন্ড সামেটিভের যে কোর্স আছে মেধা ব্যাচ, পুরো ক্লাস 10-এরই এক টাইমে 999 টাকা দাম, তুমি বায়োলজি সেকো ডাউনলোড করো, ডক্টর বায়োলজি সেকো বাই ডক্টর নওয়াজ গুগল প্লে স্টোরে পাবে, সেখান থেকে ক্লাস 10-এর মধ্যে গিয়ে মেধা ব্যাচটা পারচেস করো, মাত্র 999 টাকা দাম। যেই জিনিসগুলো তোমার বুঝতে অসুবিধা পুরোপুরি বুঝতে পারবে। সেকেন্ড সামেটিভের পুরো সিলেবাস কমপ্লিট করা আছে, জনন, সফেস প্রকৃতিতে যৌন জনন, অভিব্যক্তি বা অভিযোজন এবং বংশগতি ফুল কমপ্লিট করা আছে। তুমি যাও সেখানে গিয়ে পুরো লেকচার দেখো, এবং তোমাদের কদিন পর থেকে আমি ব্রহ্মাস্ত্র সিরিজ শুরু করব, সেখানে এমসিকিউ থেকে নানা জিনিস শুরু করব। সেটা কিন্তু হবে কোথায়? ব্রহ্মাস্ত্র যে ব্যাচ আছে তার মধ্যে। ইউটিউবের মধ্যেও কিছু লেকচার অবশ্যই আসবে। তাহলে এই জিনিসটার মতোই এখানে প্রতিফলটা দেখতে পাচ্ছি। যদি এখানে হেটেরোজাইগাস যদি হয় দু প্রকার আলাদা জিন, তাহলে রেজাল্ট আসবে এরকম। সেখানে দেখতে পাচ্ছি একটা বাবা মা যদি বাহকও হয়, একটা বাবা মা যদি কি হয় বাবু? একটা বাবা মা যদি বাহকও হয়, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা বাবা মা যদি বাহকও হয় তার ক্ষেত্রে কিন্তু বাচ্চা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটা থাকে। কত পার্সেন্ট থাকে স্যার? দেখতে পাচ্ছি 50%। তাহলে বলো স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা 25%। কেন? 4টে বাচ্চার মধ্যে একজন স্বাভাবিক হতে পারে, তাহলে 1/4 ভাগ।
এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে এটা 25% বেরোয়। কি করে স্যার পার্সেন্টেজ করছেন? দেখো 1 4, একে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 4 কে 100 কে কাটলে 25%ই আসবে। স্বাভাবিক সন্তান কিন্তু বাহক হবে কত পার্সেন্ট? 50%। এই যে 4টের মধ্যে 2টো, তাহলে 2 এর 4, পার্সেন্টেজ বার করতে চাইলে 100 দিয়ে গুণ, পাবে তুমি 50% কি বাহক। কি পাবে? 50% তুমি বাহক। ক্লিয়ার হয়ে গেছে। আর 25% কি পাবে? থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত। থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত কিভাবে? থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত। তাহলে থ্যালাসেমিয়ার অঙ্ক কিন্তু পরীক্ষার সময় নানাভাবে দেয়। এবার সে থ্যালাসেমিয়ার অঙ্ক আপনি কয়েকটা প্র্যাকটিস করান। এটা রেকর্ডেড ক্লাস, এখানে আমি প্র্যাকটিস করানোর রিস্ক নিচ্ছি না। আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো কোথায়? বিধ্বংসী সিরিজ বা বনভাস্ত সিরিজ যখন আমি তোমাদেরকে করাবো, তখন সেখানে আমি তোমাদেরকে কিন্তু অগণিত এই ধরনের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করাবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে এটা হয়ে গেল তোমাদের পুরোপুরি থ্যালাসেমিয়া রোগ। কি রোগ হয়ে গেল? থ্যালাসেমিয়া। এবার একটা এরকমই রোগ আছে, তার নাম হচ্ছে হিমোফিলিয়া। প্রায় আধ ঘন্টা ধরে তোমাদেরকে আমি থ্যালাসেমিয়া ফুল ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি পরীক্ষায় এর বাইরে মাধ্যমিকে একটাও কোশ্চেন আসবে না, যদি তুমি ভালো করে বুঝে যাও। এরপর একটা থ্যালাসেমিয়ার মতো রোগ আছে, তার নাম হিমোফিলিয়া। আমরা দেখলাম থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। হিমোফিলিয়া হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। কি ক্রোমোজোম বাহিত? সেক্স ক্রোমোজোম। স্যার এর ক্ষেত্রেও কি আলফা আর বিটার মতো কিছু ভাগ আছে? এর ক্ষেত্রে হিমোফিলিয়ার 3টে ধরন আছে। কটা ধরন আছে বাবু? 3টে ধরন আছে। আমরা বলে থাকি হিমোফিলিয়া এ, আমরা বলি হিমোফিলিয়া বি, আর একটা বলি হিমোফিলিয়া সি। আমরা দেখতে পাই এই যে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি, এরা দুজন হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত। আর এই যে হিমোফিলিয়া সি, এ হয়ে থাকে অটোজোম বাহিত। কি বাহিত? অটোজোম বাহিত। অটোজোম বাহিত। স্যার অটোজোম 1 থেকে 22 মধ্যে অনেক থাকে, এটা কত নাম্বারের জন্য? 7 নম্বর ক্রোমোজোমের গোলমালের কারণে হিমোফিলিয়া সি হয়। আচ্ছা সেক্স ক্রোমোজোম তো এক্স আর ওয়াই, তাহলে কোন ধরনের সেক্স ক্রোমোজোমের প্রবলেমের জন্য হিমোফিলিয়া হয়? বাবু সেক্স ক্রোমোজোম এক্স এর কারণে হয়ে থাকে কি এই রোগটা। স্যার এটা প্রচ্ছন্ন না প্রকট হয়? একদম মনে রাখবে প্রচ্ছন্ন। যা রোগ তোমাদের সিলেবাসে আছে সব প্রচ্ছন্ন জিনের গোলমালের কারণেই হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এই ক্ষেত্রে স্যার আমাদের কি হয়ে থাকে? এই ক্ষেত্রেও যেমন জিনিসটা আমরা এইমাত্র পড়লাম আরবিসির ক্ষেত্রে, ঠিক এখানে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে রক্ত তঞ্চন। আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে আমাদের শরীরে রক্ত কিন্তু কিছু সময়ের মধ্যে জমাট বেঁধে যায়। এই যে রক্ত জমাট বেঁধে যায়, এখানে কাজ করে বেশ কিছু ক্লটিং ফ্যাক্টর বলে জিনিস। কি জিনিস? ক্লটিং ফ্যাক্টর। স্যার বাংলাতে বলুন না, ইংলিশে বললে বোঝা যায় নাকি? ঠিক আছে বাবু বলছি শোনো। রক্ত তঞ্চনকারী, রক্ত একে বলা হয় রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর। কি বলা হবে? রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর। স্যার কতগুলো ফ্যাক্টর আছে? এরকম রক্তে জমাট বাঁধার হেল্পের জন্য প্রায় 13টা ফ্যাক্টর আছে। কটা ফ্যাক্টর আছে? 13টা। এই 13টা ফ্যাক্টর একত্রে কাজ করলে তবেই কিন্তু রক্ত জমাট বাঁধে। এর মধ্যে কোনো একটা ফ্যাক্টর যদি গোলমাল হয়ে যায়, কোনো একটা ফ্যাক্টর যদি কাজ না করে, তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধে না। স্যার কখন বুঝবো কিভাবে রক্ত জমাট বাঁধে না বাঁধে? তার জন্য তোমাকে মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ যেতে হবে, বায়োলজি শেখাতে ডক্টর নওয়াজের কাছ থেকে পড়তে হবে, তাহলে তুমি জানবে যে কি করে রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধার জন্য তাহলে কি বললাম? 13টা ফ্যাক্টরের প্রয়োজন। এর সঙ্গে আরো অনেক জিনিসপত্রের প্রয়োজন, যখন যাবার জানবো। আমি তোমাকে যেটা বোঝাচ্ছি যে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে এই যে রক্ত তঞ্চনকারী যে ফ্যাক্টরগুলো থাকে, এই 1 থেকে 13-র মধ্যে একটা করে ফ্যাক্টরে গোলমাল হয়ে যায়। তার কারণেই কোনো অংশ কেটে গেলে রক্ত আর জমাট বাঁধে না, গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। তোমার শরীরে কোনো অংশ থেকে যদি কেটে গিয়ে রক্ত যদি বেরোতেই থাকে, তুমি কি বাবা আর বাঁচবে? অ্যান্সার হবে স্যার না। তাহলে তোমাকে বাঁচতে গেলে কি করতে হবে? রক্ত জমাট বাঁধাতে হবে। কিন্তু হিমোফিলিয়ার মানুষের সমস্যাটা কোথায়? রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর সেগুলোই কাজ করে না। আমরা দেখতে পাই হিমোফিলিয়া এর ক্ষেত্রে 8 নম্বর ফ্যাক্টরটা গোলমাল, তাহলে 13 নম্বর ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর গোলমাল। তারপর দেখতে পাই 9 নম্বর ফ্যাক্টর গোলমাল, আর এখানে দেখতে পাই 11 নম্বর ফ্যাক্টরটা গোলমাল। 8 নম্বর ফ্যাক্টরকে বলা হয় হিমোফিলিয়ার বিপরীত ফ্যাক্টর, অর্থাৎ ওই ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে হিমোফিলিয়া হবে না, অ্যান্টি হিমোফিলিক। কি হবে? অ্যান্টি হিমোফিলিক। 8 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক। 9 নম্বরের নাম কি? 9 নম্বরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। কেন স্যার এটা ক্রিসমাসে কি এই রোগটা বেশি হয়? না বাবু, প্রথম যে বাচ্চাটার রোগ হয়েছিল তার নাম ছিল ক্রিসমাস, তার নাম অনুযায়ী এটাকে নাম দেওয়া হয়েছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্লিয়ার হয়ে গেছে? আর এই 11 নম্বরটার নাম হচ্ছে পিটিএ। ক্লিয়ার হয়ে গেছে? পিটিএ। ওকে, তাহলে আমরা এবার পড়ার চেষ্টা করি। জিনিসপত্র আমি সব ওভারঅল বলেই দিয়েছি। দেখ হিমোফিলিয়া কি? একটা রক্তক্ষরণজনিত, এটাও কিন্তু একটা বংশগত রোগ, সেই জন্যই আমরা পড়ছি। এই রোগ হলে মানুষের রক্ত জমাট বাঁধতে কিন্তু অনেক সময় নেয়, ফলে প্রচুর রক্তপাত হয়। প্রচুর রক্তপাত হয়ে গেলে যদি ট্রিটমেন্ট না হয়, মানুষটা মারাও যেতে পারে। এটা কিসের কারণে হয়? তোমাদেরকে এইমাত্র বুঝলাম যে এটা কিন্তু একটা সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স লিঙ্ক ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের কারণে এই রোগটা সৃষ্টি হয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? প্রচ্ছন্ন জিনের কারণে এই রোগটা সৃষ্টি হয়। এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগ হয়ে থাকে। তাহলে মনে রাখবে এটা কি হয় আসলে বাবু? মিউটেশন হয়। কি হয়? এটা মিউটেশন।
হিমোফিলিয়া রোগের প্রকাশ পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি হয়, এটা কিন্তু এমসিকিউ বারবার জিজ্ঞাসা করে। কেন স্যার বেশি হয়? আবারও বলছি, ক্লাস 10-এ আছো, এখন আমি ডিটেলসে বোঝাতে চাইলেও বোঝাবো না, বোঝাতে গেলেই তোমাদেরকে অনেক এক্সট্রা জিনিসপত্র জানতে হবে, তবে আমি হালকা করে তুলনামূলক বলে দেবো। এবং সাধারণত স্ত্রী লোকেদের এই রোগটি বাহক বেশি হয় না। কেন হয় না? অঙ্ক করতে করতে যখন আমি তোমাদেরকে ব্রহ্মাস্ত্র সিরিজে করাবো তখন এটার অ্যান্সার বুঝিয়ে দেবো। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যে এই রোগ হয় বলে এই রোগটা তুলনামূলক একটু কম প্রকাশ পায়। তাহলে এই রোগটা তুলনামূলক মহিলারা কি হয়? বাহক। মানে কি? একটা ডিফেক্টেড জিন, ধরো একটা নর্মাল আছে আর একটা এক্স হচ্ছে ডিফেক্ট, তাহলে এই এক্সটা হচ্ছে ডিফেক্টেড, এই এক্সটা হচ্ছে ডিফেক্টেড জিন। তাহলে মহিলাদের ক্ষেত্রে রোগ হতে হলে কি করতে হবে? দুটোই ডিফেক্ট থাকতে হবে, দুটোই ডিফেক্ট থাকলে একমাত্র তবে রোগ হবে। কারণ আমরা আগেই বলে এসেছি যে প্রচ্ছন্ন জিন সর্বদা একসঙ্গে অবস্থান করলে তবেই নিজেকে প্রকাশ ঘটায়। এরকম হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলে প্রচ্ছন্ন জিনই প্রকাশ ঘটাবে না। তাহলে স্যার পুরুষদের কেন বেশি হয়? কারণ পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স থাকে আর একটা থাকে ওয়াই, এক্ষেত্রে দুটো যেহেতু জিন একই নয়, তাই এটা যা হবে সেটাই প্রকাশ পাবে। এটা যদি আক্রান্ত হয় এটা কিন্তু রোগ দেবে। সুতরাং একটা জিন দ্বারা যেহেতু এক্স দ্বারা যেহেতু রেগুলেটেড হয় পুরুষ, সেই জন্য পুরুষদের ক্ষেত্রে এই রোগটা সাধারণত বেশি লক্ষ্য করা যায়। যদি অ্যাফেক্টেড আসে সে রোগাক্রান্ত হয়ে যাবে, কিন্তু একটা মহিলা দেহে একটা অ্যাফেক্টেড গেলে সে রোগাক্রান্ত কিন্তু হবে না, সে বাহক হিসেবে কাজ করবে। দুটোই যদি অ্যাফেক্টেড আসে একমাত্র তখনই কিন্তু সে কি হবে? রোগাক্রান্ত হবে। এই সুযোগটা খুব কম জনেরই কিন্তু আসে, অর্থাৎ মহিলা রোগাক্রান্ত হওয়া। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাই পপুলেশনে 10 কোটি স্ত্রী লোকের মধ্যে মাত্র একজনকেই আমরা কি দেখতে পাবো? এই রোগে আক্রান্ত। কেন? কারণ এটা হোমোজাইগাস কন্ডিশন, অর্থাৎ প্রচ্ছন্ন জিনের কন্ডিশন না হলে হয় না। মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান অর্থাৎ ক্ষত বা কাটা স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ততঞ্চন হয় না, তাকেই আমরা কি বলি? হিমোফিলিয়া। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে হিমোফিলিয়া রোগটা তুমি সংজ্ঞা দাও, তোমার অ্যান্সার কি হবে? হিমোফিলিয়া রোগের সংজ্ঞা হবে এটা। ক্লিয়ার হয়ে গেছে? হিমোফিলিয়া রোগের সংজ্ঞা হবে এটা। এমন একটা রোগ যে ক্ষেত্রে কোনো একটা রোগী যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, কোনো জায়গায় কেটে যায়, ক্ষতস্থান তৈরি হয়, সেই জায়গা থেকে তার রক্তক্ষরণ আর বন্ধ হবে না, তাকেই আমরা কি বলে থাকি? হিমোফিলিয়া রোগ। তাকেই আমরা কি বলি? হিমোফিলিয়া রোগ। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার হিমোফিলিয়া রোগের যে ভাগগুলো এইমাত্র বললাম সেটাই দেখে আসি। প্রথম হচ্ছে হিমোফিলিয়া এ, এটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বাধিক প্রাপ্ত হিমোফিলিয়া। মনে থাকবে না? থাকবে না। যেহেতু সর্বাধিক পাওয়া যায় তাই একে আমরা বলি ক্লাসিক্যাল হিমোফিলিয়া। কি বলতে পারি একে আমরা? ক্লাসিক্যাল হিমোফিলিয়া। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এটা কত নম্বর ক্রোমোজোমের ফ্যাক্টরে গোলমালে কানা হয়? এর ফ্যাক্টর হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কত নম্বর ফ্যাক্টর? তোমাদেরকে আগেই বলেছি, এটা হচ্ছে 8 নম্বর ফ্যাক্টরে গোলমালে কারণে হয়। কত নম্বর ফ্যাক্টর? 8 নম্বর ফ্যাক্টর। এবার হচ্ছে হিমোফিলিয়া বি। আমি কি বললাম এটা কোন ফ্যাক্টরে গোলমালের কারণে হয়? এটা হচ্ছে ফ্যাক্টর 8। আর হিমোফিলিয়া হয় ফ্যাক্টর 9। বোঝা গেছে? 1952 খ্রিস্টাব্দে স্টিফেন ক্রিসমাসের দেহে এই প্রকার হিমোফিলিয়া প্রথম পাওয়া যায় বলে এই রোগকে আমরা কি বলি বাবু? ক্রিসমাস ডিজিজ। কি বলি? ক্রিসমাস ডিজিজ। কত নম্বর ক্রোমোজোমের গোলমালের কারণে হয়? কত নম্বর ফ্যাক্টর? 9 নম্বর ফ্যাক্টর। একেই বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। নামগুলো পরে গিয়ে জানবে। তাহলে 80% মানুষ হিমোফিলিয়া এ দ্বারা আক্রান্ত, 20% বাকি হিমোফিলিয়া বি দ্বারা আক্রান্ত। এই রোগটা যেহেতু ইংল্যান্ডের রানীর সর্বপ্রথম হয়েছিল, সর্বপ্রথম তো বলা ভুল, ধরা পড়েছিল সবথেকে প্রথম, সেই জন্য এটাকে আমরা বলে থাকি রয়্যাল হিমোফিলিয়া। কি বলি? রয়্যাল হিমোফিলিয়া। রয়্যাল মানে কি তোমরা জানো? রয়্যাল মানে হলো রাজকীয়। যেহেতু ইংল্যান্ডের রাজ পরিবারে এই রোগটা আজও বর্তমান, তাই একে বলা হয় রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাই একে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া। তারপর হচ্ছে হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সিতে আমরা দেখতে পাবো পিটিএ ফ্যাক্টর হয় না। পিটিএর ফুল ফর্ম কি? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। তাকে ভদ্র ভাষায় কি বলা হয়? পিটিএ। কি বলা হয়? পিটিএ। এটা কত নম্বর ফ্যাক্টর? এটা 11 নম্বর। মনে রাখবে এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, কিন্তু এটা মনে রাখবে 4 নম্বর অটোজোমে অবস্থান করে। কোথায় অবস্থান করে? অটোজোমে। সেই কারণে এটা পরীক্ষার সময় মনে রাখবে অবশ্যই, কারণ পরীক্ষার সময় মাঝে মধ্যে এটা কোশ্চেন দিতে পারে যে বলো বলো হিমোফিলিয়া সি কি লিঙ্গ বাহিত রোগ না অটোজোম বাহিত? তোমার মনে পড়বে হ্যাঁ নওয়াজ স্যার তো বলেছিল যে হিমোফিলিয়া সি কিন্তু অটোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। মনে থাকবে না? থাকবে না? তার পর্যন্ত কোনো ডাউটস আছে? ওকে চলো। ওকে চলো। এবার এই রোগের কি কারণ হয়ে থাকে? এই রোগের কারণ অলরেডি ডিসকাস করেছি। হিমোফিলিয়া এ হোক বা যে ধরনের রোগী হোক না কেন, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স ক্রোমোজোমের কি হয় না প্রান্তভাগে কিছু একটা ফ্যাক্টরে গোলমাল হয়। সেটা যদি প্রচ্ছন্ন জিন যদি 8 নম্বর ফ্যাক্টরকে কার্যকর না করে তাহলে হিমোফিলিয়া এ। বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো 9 নম্বর ফ্যাক্টর যদি কার্যকর না হয়। হিমোফিলিয়া সি এর ক্ষেত্রে অটোজোম যদি ঠিকঠাক কাজ না করে।
এবং 4 নম্বর অটোজোমের প্রচ্ছন্ন জিনটি যদি অবস্থান না করে তখন আমরা হিমোফিলিয়া সি রোগটা দেখতে পাই। স্যার লক্ষণ কি হবে? এইমাত্র বললাম যে হিমোফিলিয়া একটা বংশগত রোগ, সেটা তো অবশ্যই ঠিক। কোনো ব্যক্তি যদি কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়, কোনো জায়গায় যদি তার কেটে যায়, সেই জায়গা থেকে অবিরাম রক্ত বেরাবে, অবিরাম রক্তক্ষরণ হতে থাকবে, এটা কিন্তু বৈশিষ্ট্য। অবিরাম রক্তক্ষরণ হতে থাকবে, এটা কিন্তু বৈশিষ্ট্য। অর্থাৎ তার রক্তে কিন্তু তঞ্চন হয় না, রক্ত কিন্তু জমাট বাঁধে না, রক্ত তঞ্চন হয় না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? রক্ত তঞ্চন হয় না, রক্ত কিন্তু তার জমাট বাঁধে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি এত পর্যন্ত? ওকে, চল এবার এই রোগটা কিভাবে যায় সেই অঙ্কগুলো, ম্যাথমেটিক্স গুলো আমরা ব্রহ্মাস্ত্র সিরিজে ভালো করে করবো। তাও একটুখানি আগেরটার মতো একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে অসুবিধা কিছু নেই। এই ধরনের অঙ্ক প্রচুর রায়ান মার্টিনে আছে, প্রচুর ধীরে ধীরে বাকি যে ব্যাংকগুলো করাবো আমরা সব জায়গাতেই পাবো, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। কি করে এই হেরিটেন্সটা হচ্ছে, যেমনটা আমরা পড়েছিলাম কার ক্ষেত্রে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ঠিক একই রকম। যদি মাতা বাহক হয়, পিতা যদি স্বাভাবিক হয়, পিতা যদি স্বাভাবিক, মাতা বাহক মানে মাতার একটা জিন গোলমাল আছে এক্স এর মধ্যে, দুটো এক্স থাকে মাতার, একটা গোলমাল আছে, সেক্ষেত্রে দেখতে হবে গোলমালের জিনটা যদি কোনো একটা ছেলের মধ্যে যায়, সে কিন্তু আক্রান্ত হতে পারে। কি হতে পারে? সে কিন্তু আক্রান্ত হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো, কন্যা সন্তান স্বাভাবিক, পুত্র স্বাভাবিক, বাহক সন্তান, বাহক কন্যা এবং হিমোফিলিক পুত্র, তাহলে পুত্র কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। এগুলো নিয়ে কি করে হবে, কি জিনিস হবে, এগুলো নিয়ে একটুখানি তোমরা কনসেন্ট্রেশন রাখো, একটুখানি তোমরা ধৈর্য রাখো। এগুলো কিন্তু সবগুলোই আমি তোমাদেরকে কখন করাবো, যখন বিধ্বংসী সিরিজ বা ব্রহ্মাস্ত্র সিরিজ করাবো, তখন তার পার্টিকুলার চ্যাপ্টার ধরে ধরে যখন কোশ্চেন সলভ করাবো, তখন এগুলো নিয়ে ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কিছুদিন পরেই ইউটিউবের বুকে এবং অ্যাপের মধ্যে ব্রহ্মাস্ত্র সিরিজের মধ্যে এই ধরনের জিনিসপত্র নিয়ে লেকচার আসা শুরু হবে। তোমাদের তখন টেনশন খালাস হয়ে যাবে, তখন এই জিনিসগুলো অঙ্ক পেলে আরো ভালো করে বোঝাতে পারবো। ওকে, এবার একটা রোগ আছে, তার নাম হচ্ছে বর্ণান্ধতা। কি নাম বাবু? রোগের নাম বর্ণান্ধতা। যেমন হিমোফিলিয়াতে পড়েছি, বর্ণান্ধতা রোগটাও প্লেয়ার সেম। মানে কি, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম এর গোলমালের কারণে হয়, এই বর্ণান্ধতা রোগটাও এক্স ক্রোমোজোমের গোলমালের কারণে হয়। সে সব তো ঠিক আছে, এক্স ক্রোমোজোমের গোলমালের কারণে হয়, সব তো ঠিক আছে, কিন্তু আপনি যেমন বললেন যে হিমোফিলিয়াতে রক্ত জমাট বাড়ে না, বর্ণান্ধতা আসলে কি হয়? বর্ণের অন্ধতা, অন্ধতা মানে দেখতে পাওয়া যায় না, বর্ণের অন্ধতা মানে বর্ণ ঠিকঠাক দেখা যায় না। একদমই ঠিক ধরেছো। বর্ণ অন্ধতা মানে কি, ঠিকঠাক বর্ণ বুঝতে পারে না। কোন কোন বর্ণ বুঝতে পারবে না? লাল বর্ণ বুঝতে পারবে না। কোন কোন বর্ণ বুঝতে পারবে না? চলো দেখো, আমি যে কালারটা আঁকছি তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমার এই রোগটা আছে, বর্ণান্ধতা। লাল আঁকলাম, তার মানে তুমি লাল কালার দেখতে পাচ্ছ, যদি না পাও তাহলে তুমি লাল কালারের বর্ণান্ধতা, তাকে বলা হয় প্রোট্যানোপিয়া। কি বলা হয়? প্রোট্যানোপিয়া। আমি সবুজ কালার এখানে অঙ্কন করলাম, তুমি সবুজ কালার কি দেখতে পাচ্ছ? তুমি যদি দেখতে পাও তাহলে তুমি স্বাভাবিক, যদি না দেখতে পাও তোমার আছে ডিউটেরোনোপিয়া। কি আছে? ডিউটেরোনোপিয়া। আমি এখানে নীল কালার অঙ্কন করলাম, কি আঁকলাম? নীল কালার। যদি দেখতে পাও তাহলে ভালো, যদি না হয় তাহলে আছে ট্রাইটোনোপিয়া। এই যে কোনো একটাই যদি তোমার মধ্যে অ্যাবসেন্ট থাকে, একটা যদি তুমি ভালো করে চিন্তা কালার না পারো, তার মানে তোমার রোগ রয়েছে বর্ণান্ধতা। কি রোগ রয়েছে? বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা রোগটাও কি স্যার বংশগত? ইয়েস বাবু, এটাও কিন্তু বংশগত। তোমার লাল কালার দেখতে প্রবলেম থাকতে পারে, সবুজ কালার দেখতে প্রবলেম থাকতে পারে, নীল কালার দেখতে প্রবলেম থাকতে পারে, যে কোনো কালারের প্রবলেম থাকলেই তুমি হয়ে যাবে বর্ণান্ধ। ক্লিয়ার হয়ে গেছে? এই রোগে ক্ষেত্রে মুখ্য বর্ণ লাল, সবুজ এবং নীল চিনতে অসুবিধার কারণে তাকে আমরা কি বলে থাকি? বর্ণান্ধতা। কি বলি? বর্ণান্ধতা। স্যার কেন হয় এই রোগটা বর্ণান্ধতা? আবারও বলছি, কেন হয়? এক্স ক্রোমোজোমের গোলমালের কারণে হয়। যেমন হিমোফিলিয়া এ আর বি এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম, ঠিক একইভাবে আমরা এখানেও পড়বো। তাহলে লাল এবং সবুজ যদি কালার আমরা দেখতে চিনতে না পারি, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্নের জন্য। আর 7 নম্বর অটোজোমের গোলমালের কারণে কি দেখতে পাই আমরা? নীল বর্ণান্ধতা। আচ্ছা, একটা জায়গা আমার একটুখানি মনে হচ্ছে স্লাইডলি মিস্টেক হয়ে গেছে না? একটুখানি মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর, একটুখানি বর্ণান্ধতার সঙ্গে যেন গোলমাল হয়ে গেছে। ওকে, এটা 4 নম্বর অটোজোমের গোলমালের কারণে এটা হয়ে থাকে, আর 7 নম্বর অটোজোমের গোলমালের কারণে হয়ে থাকে বর্ণান্ধতা। কার? নীল কালারের। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এগুলো হচ্ছে কারণ। বর্ণান্ধতা রোগটা হিমোফিলিয়ার মতো পুরুষদের মধ্যে প্রমিনেন্টলি দেখতে পায়। কেন দেখতে পায়? যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত, পুরুষদের ক্ষেত্রে একটা এক্স যদি কোনোভাবে আক্রান্ত চলে আসে, পুরুষের সেটাই দেখা দেবে। কিন্তু মহিলার ক্ষেত্রে আবারও বলেছিলাম, যেহেতু প্রচ্ছন্ন জিন, দুটো এক্সকে অ্যাফেক্টেড হতে হবে, তবেই সে কিন্তু প্রকাশ পাবে। স্যার কি বলছেন? কিছু জিনিস বুঝতে পারছি না। আবারও বলছি, থিওরিটিক্যাল যতটা বোঝানোর সেগুলো হচ্ছে লাল, নীল, সবুজ, এগুলো বুঝে নাও। অঙ্ক করে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা পুরুষদের মধ্যে কেন বেশি দেখা যায়, কোনটা মহিলাদের মধ্যে কেন কম দেখা যায়। এগুলো আমরা পুরোপুরি অঙ্ক যখন সলভ করব, একমাত্র তখনই পুরোপুরি ডাউট ক্লিয়ার হবে। সুতরাং একটুখানি অপেক্ষা করে থাকো। জাস্ট এগুলো বুঝে গেছো? লাল কালারকে বলা হয় প্রোটানোপিয়া, সবুজকে বলা হয় ডিউটেরোনোপিয়া, নীল কালারকে বলা হয় ট্রাইটেনোপিয়া। কি বলা হয়? ট্রাইটেনোপিয়া। ক্লিয়ার গেছে? বোঝা গেছে? ওকে, চলো। ওকে, এবার বর্ণান্ধতার সিমটম, নানা জিনিসপত্র অঙ্ক। আমি তোমাদেরকে আবারও বললাম যে এই জিনিসগুলো এখন আমরা পড়বো না, এই জিনিসগুলো আমরা পড়বো কখন? এই জিনিসগুলো আমরা পড়বো যখন ব্রহ্মাস্ত্র সিরিজ করাবো তখন।
তাহলে তোমরা কিন্তু ব্রহ্মাস্ত্র সিরিজ ভালো করে কানেক্টেড থাকবে, সেখানে কিন্তু জিনগত নানা রোগের আলোচনা কিন্তু করবো। আজকে জাস্ট থিওরিটিক্যাল পড়ালাম 40 থেকে 45 মিনিটের মধ্যে, ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, যত থিওরি তোমাদের বুকসের মধ্যে রয়েছে বোঝানোর চেষ্টা করলাম। এরপর কিন্তু আমরা যখন ক্লাস করব সেখানে কিন্তু সমস্ত চ্যাপ্টার ওয়ান শট আসবে, এমসিকিউ আসবে, আর অনেক কিছু জিনিসপত্র আসতে চলেছে। কিছুদিন পরেই এই নিউজটা শুনতে পেয়ে যাবে। কমেন্ট বক্সে একটুখানি আন্দাজ করে লেখো যে কবে এটা আসতে পারে। ওকে, ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, আর থ্যাংক ইউ।